শতদল দাদা। হুম, আমরা প্রথমেই নিরুপম পালকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ দাদা। দাদা তারপরে আমাদের আমার যারা আমার হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে। ভালো লাগছে, তোমার কথাও শোনা যাচ্ছে, তোমাকে দেখাও যাচ্ছে। এখন তোমার নেটটা একটু ঠিক করে নাও, তোমার নেটটা। ক্লিয়ার ক্লিয়ার আসছে না? সাউন্ডটা কম আসছে, সাউন্ডটা ক্লিয়ার না, সাউন্ডটা ক্লিয়ার না। হ্যালো। হ্যাঁ, 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 ঠিক আছে, এখন ঠিক হ্যাঁ, আছে। এখন শোনা যাচ্ছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হবে। এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই, দাদা চলে গেল। আমি কি শুরু করব শতদল দাদা? আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, শতদল দাদা শুরু করছি আমি। নমস্কার। আজ সকালেই শতদল দাদা ভোরেই ফোন করেছেন। ভোর বলতে সকাল ৯টা। আমার কাছে আজ লকডাউন চলছে, তো ভোর বলতে সকাল ৯টা। আমি বিছানাতেই ছিলাম। তো শতদল দাদা ফোন করে বলেছেন যে আজকে বন্ধু থেকে লাইভে তুমি আসছো। তো হঠাৎ মানে একটা আনন্দ আনন্দ জেগে উঠেছিল মনে। এক কথায় শতদল দাদাকে আমি হ্যাঁ বলে দিয়েছি, আমি আসবো। কিন্তু মানে যখন শতদল দাদার ফোনটা রাখলাম, ঠিক তখনই মনে হলো, আরে কি করলাম, আমার তো কোনো প্রিপারেশনই নেই। এত জলদি আমি কি করব কি না কিছু ভেবে উঠতে পারছি না। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদা তোমাকে যে কানেক্ট করা যাচ্ছে না, শতদল দাদা তোমাকে কানেক্ট করব কিভাবে, একটু যদি আমাকে বলো। তোমাকে কানেক্ট আমি কিভাবে করব, আমি একটু দেখে নিই। আচ্ছা, শতল দাদাকে জানি না কানেক্ট করা যাচ্ছে না। তো আমি শুরু করছি। হ্যাঁ, প্রথমেই বলে নিই, আমি কোনো আবৃত্তিকার নই। আমি কবিতা শুধু লেখালেখি করি, যেটা আমার আরেকজন প্রিয় মানুষকে দেখিয়ে। কিন্তু ওগুলো কবিতা হয়ে ওঠে কিনা বলতে পারবো না। তার জন্য আবার ইনভাইট করব। এক মিনিট। হচ্ছে না, আমি বুঝতে পারছি না বিষয়টা। ইনভাইটটা করব কিভাবে? হ্যাঁ, এক মিনিট, আমি শতদাদাকে আবার ইনভাইট করছি।
হ্যাঁ, ইনভাইটটা হয়েছে দাদা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে তো এখন যে সময়ের মধ্যে চলছে সেই সময়কে তো আমরা ফেলে যেতে পারি না। তো আমার কিছুদিন আগের একটা লেখা কবিতা আমি পাঠ করছি, যেটা গতি পত্রিকাতে কিছুদিন আগে বের হয়েছিল। তো কবিতাটির নাম আমি দিয়েছি অন্ধকার সময়ের কাছে। আজ তোমার সাথে যখন অজানা অদ্ভুত শিহরণে বিধ্বস্ত বালিশটিকে আঁকড়ে ধরি, তখন দেখি দূরে দাঁড়িয়ে রয়েছে দৃশ্যমান মৃত ছায়া। সময়ের ওই অন্ধকারটা তুমি দত্তক নিয়েছিলে। তোমার নিজের অন্ধকার ছিল না, তাই বড় হয়ে গেছে সময়ের পাথর মিলে। দূর থেকে এসে মাঝে মাঝে হেঁটে যাই এই জ্বলন্ত সময়ের লেখায়। অন্ধবাদক বাজায় এমন ব্যথা যেন সূর্য ডোবা। প্রতিটি ফুয়ের কাছে মম অভিমানী। তাই আগাছার গাঢ় বন ছেড়ে 10 কদম পেরিয়ে অন্ধকার এখন তোমার ঘরে, তোমার অস্তিত্বে। অদৃশ্য শিহরণে জমাট বাঁধা বুকের রক্তে খুনি চোখে অন্ধকার বলে আমি মারা যাচ্ছি। আসলে যখনই আমরা সময়কে ছেড়ে যেতে পারি না, সেই সময়কে নিয়েই আমার এই কবিতাটা। সেভাবে সময়কে নিয়ে আমি আমি কবিতা শুধু পাঠ করব, কবিতা নিয়ে তো আলোচনা আমি পারি, হয় না, হয়ে ওঠে না। তো কবিতা আমি আরেকটি কবিতা সেই সময়ের উপরেই। ধন্যবাদ দাদা, শতদল দাদা। আমার আরেকটি কবিতা, কবিতাটির নাম দিয়েছি জীবাণু। প্রত্যেক জীবাণুদের দেখা যাচ্ছে, তাদের প্রত্যেককে বলছি আমরা লক্ষ্য রাখছি তোমাদের দিকে। বলছি মানুষ এখনো সব মানচিত্র এঁকে ফেলতে পারেনি, কোনোদিন পারবেও না। বুকের মধ্যে অনন্তকাল পাথর চাপা। হ্যাঁ হ্যাঁ জীবাণুরা, তোদের ঝোলার অন্ধকারে ফসকা পড়ুক, তোদের প্রতিচ্ছবি জট খুলছে। ভালোবেসে হাত রাখছিস পাথরে, কিন্তু জানিসই না যে একটি পাথরেই কবিতার শিরদাঁড়া। যদি কোনোদিন শরীরে আঠার মতো লেগে থাকিস, তো আমি তাকে ছাড়াতে গিয়ে একটা খুনের অনুমতি নেব। তোর মৃত্যু নিশ্চিত। এই ঘোর দুর্দিনে মানুষকে নিত্য নতুন অসহায়তায় দেওয়ার কোনো অধিকার নেই কারোর। মায়াবী জীবাণু ঘরে বুল বসত, যদিও তুই আসিস। ঐশ্বর্য রেখে ভালোবাসা উচ্ছ্বাসিত হবে না। তুই দেখবি উপহারে কিছু উদ্দেশ্য রাখবো। তুই বুঝবি আমাদের মায়াতেও কিছু ভ্রম থাকবে। আমরা যে স্বপ্নটা দেখছি তাতে কোনো লোভের কবিতাগিরি নেই। আমরা যে বিশ্বাসে থাকি তাতেও কোনো স্যানিটাইজিং নেই। তাই হয়তো আমাদের স্বপ্নের মধ্যে উড়ে আসছে পূর্ণতার সার জীবাণু দুর্ভোগ। আসলে কবিতা জানি না কতটুকু হয়ে ওঠে, তাও লিখে যাচ্ছি। আমাকে সব সময় আমার স্যার আমাকে বলেন তুই লিখ, পারবি। সাথে মাও বলেন, জানি না কতটুকু হয়। তো সময়কে ছেড়ে যেতে পারি না, কিছু সময়ের কবিতাই পড়ছি। সময়ের আরেকটি কবিতা। এখন আমাদেরকে মানে মানে সব থেকে বড় কথা, আমাদেরকে যার কথা বলা হচ্ছে, আমরা এখন দু শ্রেণীতে বিভক্ত। দুটা শ্রেণীর মানুষ আমরা। সেরকম যখন এই দুটা শ্রেণীর মানুষের কথা হয়, তখন আমার এই দুটা শ্রেণীকে নিয়ে লেখা একটা কবিতা। নোটিশ। নোটিশটা পকেটে ছিল, ভয়ের আক্রান্তে ভেজা নোটিশ। মাগো, ওরা বলে আমার কথা কেড়ে নেবে, তোমার কুলে শুয়ে গল্প শুনতে দেবে না। সত্যি বলতে কি জানো, আমি এর উত্তর জানি না। নোটিশটা নিকোটিনে ভর্তি করে দিল হৃৎপিণ্ড। বাথরুমে রাখা রৌদ্র গরম জলে স্নানটা সেরেছি। লক্ষ মানুষের হাহাকারে আমিও তালিকাবদ্ধ। 51, 68, 71-এর কাগজ। কাদামাটি মাখা মানুষের দল গদাগদি করে আকাশটা দেখছি। কার কাছে বলি আমার স্বপ্ন ফসলের মাঠে ফেলে আসা সুখ? এই যুদ্ধে স্থির হবে মানুষের পৃথিবী, উত্তরাধিকারের জয়যাত্রা নাকি বিনাশ? নোটিশটা এলোমেলো ঘটিয়ে দিয়েছে।
হিরোশিমা ও নাগাসাকির মতোই কলঙ্ক রচিত আরেকটি জ্যৈষ্ঠের প্রখর রোদ। মৃত্যুটাকে জড়িয়েছে পুরুষ সিংহের তীব্র খাবার পরিবর্তে কাপুরুষের ছাপ লাগানো নোটিশটা। আসলে সময় যখন মানে এখন আমরা মানে কি করব, শুধু প্রতিবাদ ছাড়া আর কিছু করার নেই। আমার সত্যি প্রতিবাদ ছাড়া সত্যি কি কিছু করার নেই? এগুলা শুধু সাহিত্যের মধ্যে আবদ্ধ না রেখে প্রতিবাদটা জরুরি। সময়কে নিয়ে এ কটা কবিতা পড়লাম। এখন একটু, যদিও বারবার সময় বলতে সময় বললে জিনিসটা বোরিং হয়ে উঠবে, তো আমার আরেকটি কবিতা আমি পড়ছি, ছোট্ট কবিতা। কবিতাটার নাম দিয়েছি ছেঁড়া। বিশ্বাসে কি ঘুণ পোকা গ্রাস, বদল হচ্ছে কলমের জাত, কাটছে আঙুল ব্লেডের চাপে, চুলের আগাছা নেমেছে ঘাড়ে, ছেঁড়া ঔষধি খামে বিছানা পরিপাটি, সাদা চাদরে রাখা বইয়ের পাতায় গর্ভবতী চাঁদ। হ্যাঁ, প্রতিবাদ জরুরি স্যার। প্রতিবাদ শুধু আমাদের প্রতিবাদ শুধু ফেসবুকের মধ্যেই আবদ্ধ আছে আমার মনে হয়। আমাদের প্রতিবাদটা রাস্তায় গিয়ে হয় না, আমাদের প্রতিবাদটা সময়ের সব জায়গায় হয় না, শুধু ফেসবুকের মধ্যেই জড়িয়ে আছে। নোটিশটা বড্ড বেহায়া। হ্যাঁ সত্যি, নোটিশটা বড্ড বেহায়া। আমি কবে থেকে লিখছি যদি বলি দাদা, আমার প্রথম লেখা হয়েছে সেটা হচ্ছে 2006-07 কথা হবে। তখন আমি ক্লাস 8-এর ছাত্র। আমি হিরণপ্রভাদেব শিশু মন্দির স্কুলের ছাত্র। তখন ওইখানে রজত জয়ন্তী উৎসব ছিল, তো ওই সময়ের একটা ম্যাগাজিন বেরিয়েছিল, তো ওইখানে আমি প্রথম আমার কবিতা একটা ছাপা অক্ষরে দেখেছিলাম, একটা আনন্দ হয়েছিল। কিন্তু ওই কবিতাটা তখন ছোটোবেলার লেখা, কি কবিতা হয়েছিল জানি না। তারপর ধীরে ধীরে কবিতা বেড়ে উঠেছে স্যারের কাছে এসেই, রূপরাজ স্যারের কাছে এসেই কবিতা বেড়ে উঠেছে। স্যারকে মানে তখন সাহসটা পেয়েছি যে ওইটা কবিতা হচ্ছে, ওটা না, ওটা লেখাটা এরকম করলে সুন্দর, ওইরকম না। আজ স্যারের কাছ থেকেই আমার সব কিছু শেখা। তারপর ধীরে ধীরে ছাপা করে দেখেছি আমার কবিতাকে জিসি কলেজে এসে স্ফুলিঙ্গ পত্রিকা, তারপর পূর্বশ্রী পত্রিকাতে ছাপা করে দেখেছি। তারপর ধীরে ধীরে আমরা বন্ধুরা মিলে, বন্ধুরা বলতে আমি, মেঘদূত, কোহেলি, পাপিয়া, বিউটি, আমরা সবাই মিলে আমরা একটা ছোট্ট ম্যাগাজিন বের করেছিলাম, আহেলি পত্রিকা। সেই পত্রিকাতেও আমরা এই কবিতা চর্চা, লেখালেখির চর্চা করেছি। তারপর এরকমই আস্তে আস্তে কবিতার প্রতি ভালোবাসা, কবিতার প্রতি টান এসেছে। তো সুন্দর কবিতা, ধন্যবাদ এটা দিদি। হ্যাঁ সত্যি দাদা, কবিতার নেশা পেয়ে গেছে। তো সেরকম এখন আমি আরেকটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম দিয়েছি মৃত্যু। প্রলয়ে তো মানুষেরা বিখ্যাত, সে জানেও না কোনটা গরিবের মহাদেশ। শব্দযন্ত্রে অনুভূতিকে সঙ্গী করেছি। মৃতের অপূর্ণতা আসলে জীবিতের প্রাণ থাকতে ছোঁয়া যায় না। পাখিটা ফুরুত হলে অনুভব এসে পাশে বসে, অদ্ভুত এক রহস্য ঘেরা চিরশান্তি ঘুমের দেশ। তাই ঘুমের আগে কাজ সারছি আমি চোখের পাতায় অগাধ ক্লেশ। সঠিক গুরু পেয়েছে, হ্যাঁ ম্যাম, মধুচন্দ্র গোপ, হ্যাঁ সঠিক গুরু পেয়েছে। স্যার আমার, স্যারই প্রত্যেকটা সময় বলে, আমার স্যারকে ছাড়া আমার কিছুই ভাবা হয় না। সত্যি স্যারকে নিয়েই আমি আমার প্রত্যেকটা জিনিস ভেবেছি, প্রত্যেকটা লেখা ভেবেছি, স্যারকে ছাড়া হয় না। আহিলি কতটা, আহিলির একটাই সংখ্যা হয়েছে। আহিলি আমরা পরবর্তী সংখ্যা করবার চেষ্টা করছি, কিছুদিনের মধ্যে হয়ে যেতে পারে। কিন্তু মানে ওই যে সময়ের বেড়াজালে আবদ্ধ আমরা, তাও মানে একজন মানে হয়ে যাবে, অসুবিধা নেই। আহিলি একটা সংখ্যার পরই অদৃশ্য দেশে, না স্যার হয়ে যাবে, হ্যাঁ কথা দিচ্ছি, কিন্তু হয়ে যাবে। আহিলি আরও বের হবে। আমার আবার কবিতার দেশে চলে যাই। আমার আরেকটি কবিতা, আমার বেশিরভাগ কবিতাগুলি বেনামি কবিতা। খেয়ালি হাওয়ায় বেখেয়ালি উড়ান, এ পাড়ার সমুদ্রে ছুটে অদ্ভুতরে বৃষ্টি, অসংযত সৃষ্টি ছাড়া ইচ্ছে ডানার প্ররোচনা,
আবহাওয়া পর্দায় মন কেমনের কল্পনা, শহরের সাথে বিচ্ছেদ, সম্পর্ক ভেঙে গেছে, ভরা বর্ষায় মিলায় বাতাস, আরতি ভরা জীবনটা এলোমেলো, পলাতক স্মৃতির ট্রেনে ধেয়ে আসছে আজও তোমার স্মৃতির মিনার। অসংযতই থাক না কিছু ইচ্ছে, উড়োজ কাগজ, স্যাঁতসেঁতে দিন, খোলা দোকানে তুমি কেবল বদ্ধ ফাইলের মতো পাশ ফিরাও। আসলে আমার আমার শব্দের সঙ্গে শব্দ মিলে কলমগুলি সস্তা হচ্ছে, কেননা বাস্তব হলো কল্পনার বিরুদ্ধে দীর্ঘ এক ষড়যন্ত্র, যেখানে তোমার ভালোবাসাগুলো যাযাবর, আর তোমার দেখে যাওয়া স্বপ্নগুলো নতুন আশার, নতুন জীবনের প্রয়োজন। কেননা এটাই বাস্তবতা, এটাই জীবন, জীবনের একটাই স্বাক্ষর। শর্মী দে দিদি, তোমার কবিতার সাথে তোমার কথাগুলো প্রাণস্ফূর্ত, ধন্যবাদ। আসলে কথা আমার জানা মতে আমার কথা হয়ে ওঠে না, কবিতাই বলি, তার জন্য কবিতার মধ্যেই কথা হোক। আমি আরেকটি কবিতা পড়ছি, সেই আবার বেনামি কবিতাটাই বেশি, মানে কবিতার নামটা দেওয়া হচ্ছে না। ফসকে যাবে অনেক কিছু যদি একটি বারও ফিরতে না জানো, অস্ত্র বলো অথবা গোলাপ বলো, আমি শুধু তোমার অজানাটাকেই চিনি, তুমি শুধু তোমার অজানাটাকেই চিনো। পৃথিবী দেখুক, এই সূর্যের সামনে তুমি সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত করে রেখে উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়। গোপন মনের স্মৃতির সাথে শলা, ফিরে তাকাও প্রতিটা মোড়ে। মন খারাপের বিকেল এখন শেষ, পাখির চেয়ে সস্তা হচ্ছে পাখির পালক। তোমার না বলা কথাগুলো অনামি ডিপ্রেসড, তাই আমার বুকের মধ্যে পেতে রেখেছি মস্ত বড় এক ছাদ। শীতল পাটিটাও বিছিয়ে রেখেছি, সন্ধে হলে এসো। আসলে বিচিত্রতা তোমার শ্রেষ্ঠ সম্মান, কেননা প্রাপ্তি যদি ফল হয় অসন্তুষ্টার কারণ। তাই তো আমার শব্দরা, তোমার অশব্দরাও অসাধারণ। নীলাদ্রিদা, তোমার কবিতার তো প্রচণ্ড ফ্যান, তুমি এসেছো, ভালো লাগছে। আহ, প্রত্যয় আছে, নাম দিলেই ভালো। প্রত্যয়, আচ্ছা ঠিক আছে, আমি নাম নিয়ে তো ভাবছি। ম্যাম, আসলে আমার কবিতাগুলোর নাম দেওয়ার ভার কিন্তু রূপরাজ স্যারই আমার প্রত্যেকটা কবিতার নাম দিয়ে দেন, তাই কবিতাগুলো বেনামিই থেকে যায়। এই কবিতাটা কিন্তু ফাটাফাটি, পাখির চেয়ে সস্তা হচ্ছে পাখির পালক। ধন্যবাদ স্যার। আমি আবার আরেকটি কবিতাতে চলে যাই। কবিতাকে বলেছিলাম যত দেরিই হোক আবার ফিরে আসবো তল আধারি বইয়ের টেবিলটাকে বায়ে রেখে, বাস্তবতার বিল পেরিয়ে, হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসব। হয়তো আমি তাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসব। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে, টেবিলের উপরের কাছে মাথা রেখে নদীর ছলছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসব। আজও আমার সম্পূর্ণতায় ফেরা হয়নি, রক্তের সেই আবেগ হয়তো স্থিমিত হয়ে আসছে, তবু যেন আবছা আবছা মনে পড়ে আমি কবিতাকে বলেছিলাম। আসলে কি হচ্ছে লেখাগুলো জানি না, কিন্তু লিখে যাই, জানি না। আমি সবার কমেন্ট পড়তে পারছি না, কমেন্টগুলো খুব স্পিডে আসছে আমার কাছে লাগছে, তো আমি কমেন্টগুলো পড়ে পড়ে আমি আবার সবাইকে রিপ্লাই দেব, এখন পড়তে পারছি না। সেভাবে আমি আবার আরেকটি কবিতায় চলে যাই, যেখানে আমার সব কলম উবে যায়, সেখানে আমাকে এখন কবিতার মতো কারাগারে রাখবে, আর আমাকে নতুন কলম দেবে। আমি ঘুরছি দোকান থেকে বাড়ির দিকে, কথা থেকে কবিতার দিকে, বলছি যে এখানে এখনো ডোরাকোটা ডুরে শাড়িতে ভরে গড়ো করে কবি বলছো, সময় এসে খুঁজে নিও আমাকে কথা শব্দ, কাটা বন আর রাত্তিরের মধ্যে।
আমার জীবনে এরকম কোনো ছাড় পাইছি না দাদা। আসলে আমি তোমাদের ছত্রছায়ায় আছি বলেই মনে হয় এতটুকু পারছি, কিন্তু জানি না কি হচ্ছে। কবিতা একটু সময় নিয়ে নিচ্ছি। সেভাবে আমি এখন আরেকটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম দিয়েছি জীবাণু। প্রত্যেক জীবাণুদের দেখা যাচ্ছে, তাদের প্রত্যেককে বলছি আমরা লক্ষ্য রাখছি তোমাদের দিকে। বলছি মানুষ এখনো সব মানচিত্র এঁকে ফেলতে পারেনি, কোনোদিন পারবেও না। বুকের মধ্যে অনন্তকাল পাথর ছাপা। হ্যাঁ হ্যাঁ জীবাণুরা তোদের ঝোলার অন্ধকারে। আচ্ছা, এটা মনে হয় আমার এখানে আরেকটা জীবাণু কবিতা ছিল, কোথায় হারিয়ে দিয়েছি। সব এলোমেলো হয়ে যাচ্ছে, সকালেই দাদা বলেছিলেন, তারপর তারপর পড়েছি। হ্যাঁ, আমার আরেকটি কবিতা পড়ছি। জীবাণুরা বড্ড এলোমেলো করছে জীবন, বুকের উপর বাহারি পাথর চাপা, দম বন্ধ হয়ে যাওয়া যন্ত্রণা। কিন্তু অন্যদিকে মৃত্যু জীবনের শেষ সার আবিষ্কার। মাটি খুঁড়ে বৃষ্টি আনবে নতুন ঘটনা। এই যুদ্ধক্ষেত্রের নিশ্চুপতায় পৃথিবী মিলাবে একদিনে, যেখানে যান্ত্রিকতার সমন্বয় এখন ভাবে আর ভাষায়। সেখানে নিশ্চিন্তে সকল ভাবনার বেড়াজাল ছিন্ন করে আমাদের প্রচ্ছন্ন সাধনা চলবে। থমকে আছে এই সময়ের অলি, গান যদি হয় একটি নরম রাত, জানবে আমি কেবল জলাঞ্জলি। অবসরে এসে কোনো এক সময়ের শব্দে জীবনের আলো খুঁজব। স্মৃতিভরা সমৃদ্ধ অতীতের যাবতীয় যাবতীয় সম্পর্কের বন্ধন। এটা পড়া হয়নি, এটা এখন পড়েছি আদিমায়ন্তী। মানে আসলে শতদল দাদা বলেছিলেন আমার সাথে আসবেন, তো কিন্তু এখন কি একটা যান্ত্রিক গোলযোগের জন্য হচ্ছে না, তার জন্য আমাকে একা একা বলছি। তো মানে খুব একটা ভয় ভয় আমার সাথে আছে, জানি না কি হচ্ছে। আমি দু একটা কবিতা পড়ব। এখন আমরা যে সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, অগাস্ট মাসের আমার 15 তারিখে একটা লেখা ছিল, লকডাউন আর স্বাধীনতা। সেই কবিতাতেই পড়ছি। লকডাউন, তোর জন্য না হয় লিখব কিছু। এই যে মাটি, এই যে স্নিগ্ধ হাওয়া, আমায় বলো স্বাধীনতার মানে হয়নি আজও তোমায় কাছে পাওয়া। আমরা চালাক, আমরা বড্ড বোকা, জীবন সাজাই নাগরিক সংখ্যালঘুর ভিড়ে। দেখছি এখন স্বাধীনতাও কেমন ডিসকাউন্টে বছর বছর বাড়ে। ওরে কেউ বা চেঁচায় এ দেশ সবার নয়, এখানে দু শ্রেণীর নাগরিকের বাসর। মসনদে যাদের আসন থাকে পাতা, ভাঙছে তারাই সোহার পাজর। কেউ বা আবার স্বজন বোধের নেশায় ভাগ করে রোজ আমার তোমার দেশ। যুদ্ধ অথবা রাম রহিমের খেলায় অন্ধকারের গোপন সন্নিবেশ। তবুও দাঁড়ায় রাজপথে কেউ রোজ স্বপ্ন এবং শপথ বুনতে যায় বিদ্রোহ আর প্রেমের কাহন দিয়েই। স্বাধীনতা গল্প লিখতে চায়, সময় পেলে তুমিও না হয়ে এসো নতুন ভোরের একখানি গান হয়ে। এই অকালে চাইছি ভীষণ তোমায়, আমার লকডাউন শিশুর মুক্তি দিও ছুঁয়ে। জানি না কতটুকু হয়েছে। আসলে স্বাধীনতা আমাদের কাছে এখন এমনই। আমি কমেন্টগুলো পড়ে দেখব। আমি আমার লাইভ অনুষ্ঠানটি আর বেশি বড় করব না, কেন কি শতদল দাদার সাথে থাকার কথা ছিল, কিন্তু শতদল দাদার সাথে নেই। তাই এখন আমি শেষ আরেকটি কবিতা পড়ে আমার লাইভ অনুষ্ঠানটি শেষ করে নেব। একটি অসুস্থ মুহূর্ত হয়ে উঠতে পারে আশ্চর্য। সেদিন বিকেলে প্রথম জানলাম তোমার ফেসবুক প্রোফাইলে, তোমাকে কাব্যে ডুবে যেতে দেখে। তোমার দু চোখ ঝুঁকে দেখেছি ধানের চারার নিচে জল।
এত শান্তি, এত শোক, এত জ্বলন্ত আকাশ কখনো দেখিনি আগে। আসল কথাগুলো মিশেছে ধুলোয়, আর ধুলোগুলো নিরুত্তর প্রত্যাশাবিহীন। কেউ একজন তোমার খুব কাছে এসে ফিরে গেল, তুমি টের পেলে না। এখন নদীতে উপুর নৌকো, অন্ধকার ঘন হচ্ছে ক্রমশ, চরাচর জুড়ে নামছে নৈশব্দ। কি লাভ তোমার প্রেমের কবিতা পড়ে, যদি প্রতিবার আমাকে দেখে অবাক হও আর চিনতে পারার সাফল্যের পর মৃদু হেসে বলো, বসুন। কেন বলো না, এতদিন পর কেন এলে তুমি? আশ্চর্য রাত। আহ, ধন্যবাদ। আমি লাইভ অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।